মেয়ের কাছে মা হয়ে ওঠার মতন গুরুত্বপূর্ণ মুহূর্ত বোধহয় আর দ্বিতীয়টা হয় না। একটা মেয়েই জানে তার কাছে এই মুহূর্তটা কতটা আনন্দের, কতটা স্পেশাল। আর এই স্পেশাল দিনটাতে প্রত্যেকটা মেয়ে সব থেকে বেশি যাকে মিস করে বা সব থেকে বেশি যাকে কাছে চায় সেটা হলো তার নিজের মা। কিন্তু আমার এমন কপাল যে এই দিনে তুমি আমার পাশে নেই। তোমাকে যে আমি কতটা মিস করছি, কতটা শূন্যতা অনুভব করছি, সেটা একমাত্র আমি ছাড়া হয়তো আর কেউ জানে না। যারা বাবা মা হয়ে ওঠার বিশেষ দিনে তাদের বাবা মাকে কাছে পায়, তাদের মতন ভাগ্যবান বোধহয় আর দ্বিতীয় কেউ হয় না। সেরকমই আজকে আমার জীবনের একটা সব থেকে গুরুত্বপূর্ণ দিন। আর কয়েক ঘন্টা পরে আমিও মা হয়ে উঠবো মা। কিন্তু তোমাকে বলতে পারবো না যে মা দেখো আমিও মা হয়েছি, উপর থেকে আমাকে আশীর্বাদ করো। তোমাকে ভীষণ মিস করছি, ভীষণভাবে কাছে চাইছি। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সকলে খুব ভালো আছো। তো আমিও ভালোই আছি। আজকে হচ্ছে 8th of August, আর আজকে হচ্ছে আমার সি সেকশনের ডেট। আমাদের 6:30টার মধ্যে যেতে বলেছে, 5টা বাজে। আমরা অলরেডি সবাই ঘুম থেকে উঠে পড়েছি। বাইরে ওয়েদারটা তোমাদের দেখাই। তো খুব সুন্দর ওয়েদার হয়ে আছে, খুব মেঘলা, বৃষ্টিও হচ্ছিল সকাল থেকে। তো সবাই ঘুম থেকে উঠে পড়েছে অলরেডি। আর আমি 3:30 থেকেই জেগে আছি, কারণ এক্সাইটমেন্ট আর ঘুম আসছিল না। এখন বাবা মা পুজোটা দেবে, আমি একটু স্নান করবো, রেডি হবো, দেন বেরিয়ে পড়বো। ইচ্ছা আছে আজকে দিনটা যেটুকু পারবো শ্যুট করার, ব্লগ করার, কতটা পারবো জানি না। তো দেখা যাক। তো চলো এবার আস্তে আস্তে ফ্রেশ হয়ে নিই, তারপর আমি তোমাদের সাথে কথা বলবো। তো এখানে আমার স্নান কমপ্লিট হয়ে গেছে। স্নান করে আমি ঘরে চলে এসেছি। এটা হচ্ছে আমাদের নিচের ঘর। আমি প্রেগনেন্সির পুরো টাইমটাতে আমাদের নিচের ঘরেই ছিলাম, কারণ সিঁড়ি দিয়ে উঠতে নামতে আমার বেশ কষ্ট হতো। আর এরপরে এসেও আমি বেবিকে নিয়ে এই ঘরেই থাকবো। স্নান করে এসে ঘরে কিছু ঠাকুরের ছবি আছে, সেখানে একটু প্রণাম করে নিলাম। আর মার কাছে প্রার্থনা করলাম যেন সব কিছু ভালো হয়। মাকে ভীষণভাবে মিস করছিলাম। যাই হোক, তারপর আমার সমস্ত ডকুমেন্টস, ফাইল যা কিছু আছে একটা ব্যাগের মধ্যে ভরে নিলাম। আমাকে বিশেষ করে বলা হয়েছিল সমস্ত প্রেসক্রিপশন আর আলট্রাসোনোগ্রাফি রিপোর্টগুলো যেন নিয়ে যাই। এরপর আমি ড্রেসটা বের করে রেখেছিলাম, যেটা পরে আমি এখন হসপিটালে যাব, মানে নার্সিংহোমে যাব আর কি। তো ড্রেসটা আমি এখন চেঞ্জ করে আসি। তো আমি এখানে হয়ে গেছি পুরো রেডি বেরোনোর জন্য। আর এই যে, বলো তোমার কিরকম লাগছে? খুব ভয় লাগছে, আর তাছাড়া খুব এক্সাইটেড হলাম। তো আমি পুরোপুরি রেডি হয়ে গেছি একদম, গাড়িও চলে এসছে আমাদের। তো এবার ঠাকুর ঘরে প্রণাম করে বেরিয়ে পড়া যাক। উইশ মি লাক। ড্রেস চেঞ্জ করে নিয়ে সবার আগে আমি আমাদের রাধা গোবিন্দ মন্দিরে এসেছি প্রণাম করতে। তো আমি যখনই এমনিতেও বাড়ির থেকে বেরোই কোথাও বা স্পেশালি ডাক্তার দেখাতে যাই, সবসময় রাধা গোবিন্দকে প্রণাম করে যাই। আর আজকে তো একটা এত বড় দিন, তো ফার্স্টেই আমি এখানে রাধা গোবিন্দকে প্রণাম করে নিচ্ছিলাম। আর বাবা এখানে সকালের পুজো দিচ্ছিল। তো মা আর আমার হাজব্যান্ড, আমার বাবা, পিসি সবাই আমার সাথে যাচ্ছে। বাবা একটু পরে পুজো দিয়ে তারপর আসবে। রাধা গোবিন্দকে প্রণাম করে নিয়ে মন্দির থেকে বেরিয়ে বড়দের সবাইকে প্রণাম করে নিলাম। বাবা, মা, আমার সামনের বাড়ির একজন বয়স্ক দিদা আছে, উনি, জেঠি শাশুড়ি, সবাইকে প্রণাম করে। আর আমার হাজব্যান্ডকে স্পেশালি, কারণ ও হচ্ছে আমার সাপোর্ট সিস্টেম, আমার সব থেকে বড়ো সাপোর্ট সিস্টেম অ্যাকচুয়ালি। আর প্রত্যেকটা মেয়ের কাছেই আমি জানি তার হাজব্যান্ডই সব থেকে বড়ো সাপোর্ট সিস্টেম হয়, স্পেশালি প্রেগনেন্সির টাইমে। তো জানি না কেন আমার সারা রাত একটু টেনশন একটু তো হচ্ছিলই, কিন্তু সকাল হওয়ার পর থেকে সমস্ত টেনশন কেটে গিয়ে শুধুমাত্র এক্সাইটমেন্ট ছিল। আমি এক্সাইটেড ছিলাম যে কত তাড়াতাড়ি আমি যাব আর কত তাড়াতাড়ি বেবিকে নিয়ে বাড়ি আসবো, কত তাড়াতাড়ি আমি জানতে পারবো যে আমার কি বেবি হবে, ছেলে না মেয়ে, কখন ওকে দেখবো। এটা ভেবে এতটা এক্সাইটেড লাগছিল, তখন জাস্ট আমার মধ্যে কোনো ভয় কাজ করছিল না, শুধুমাত্র এক্সাইটমেন্ট ছিল। আমি ভীষণভাবে খুশিতে হাসতে হাসতেই আর কি নার্সিংহোমে গেছি। পুরো ব্যাপারটা আমি নিজেও, জানো তো, তোমরা একটু অবাক হয়ে গেছিলাম যে কোথা থেকে আমার মধ্যে স্ট্রেংথ চলে আসলো, যেখানে আমি আগের দিন অবধি ভয় পাচ্ছিলাম। তারপর বুঝলাম এটা ভগবান প্রদত্ত, ভগবানই সবাইকে এই স্ট্রেংথটা, মানে মেয়েদেরকে স্পেশালি মা হওয়ার জন্য হয়তো এই স্ট্রেংথ, এই সাহসটা ঠাকুরই যোগান দিয়ে দেয়, যাতে আমরা সাকসেসফুলি একটা বেবি বা একটা লাইফ পৃথিবীতে আনতে পারি। তো
তো যাই হোক, এখানে আমরা এবার গাড়িতে উঠে পড়েছি। গাড়িতে করে এবার আমরা নার্সিংহোমের উদ্দেশ্যে রওনা দেবো। নার্সিংহোমে আমরা পৌঁছে যাই 6:05 নাগাদ। এখানে আমার হাজব্যান্ড ফর্ম ফিল আপ করছিল। ফর্ম ফিল আপ করার সাথে সাথেই আমাকে বেডে দিয়ে দেওয়া হয়, মানে একটা নর্মাল বেডে নিয়ে গিয়ে আমার চুল বেঁধে স্যালাইনের চ্যানেল করে দেওয়া হয়। স্যালাইনের চ্যানেল করার পর আমি প্রায় 8 ঘন্টা রেস্টে ছিলাম। মানে আমার ওটি ছিল সেকেন্ডে, তো ফার্স্ট ওটিটা চলছিল যেহেতু, সেই জন্য আমি তখন রেস্টেই ছিলাম। তো 7:30 নাগাদ আমাকে ওটিতে নিয়ে যাওয়া হয়। আমি এখন ওটির বাইরে দাঁড়িয়ে আছি। ওটির বাইরে দাঁড়িয়ে আমি ওয়েট করছিলাম বাড়ির লোকের সবার সাথে দেখা করার জন্য। এখানে পিসি আমার পাশে দাঁড়িয়ে আছে, আর আমার বাবা তখনও আসতে পারছিল না দেখা করতে, তাই জন্য ওটির বাইরে আমি ওয়েট করছিলাম। দেন সবার সাথে মোটামুটি একটু দেখা করে নিয়ে এবার আমি ওটির ভেতরে চলে যাই। ওটির ভেতরে আমাকে ঠোকাতে আই থিঙ্ক 7:40 হয়ে গেছিলো। আর ঠিক 8:04 নাগাদ আমার বেবি বয় হয়। তো তোমাদেরকে ওটির ভেতরের এক্সপিরিয়েন্স আমি পরে কখনো শেয়ার করব। এখানে মৌসুমিদি মানে সিস্টার, এই দিদি আমার বেবিকে নিয়ে এসে বাড়ির লোককে দেখিয়েছিল। তখন আমার হাজব্যান্ড বলল 8:15 মতন বাজে, 8:04 আমার বেবি হয়েছে। আর আমাকে এখানে ওটি থেকে বের করা হচ্ছে। তখনও আমি হাসছিলাম, লিটারেলি আমি জানি না কী করে আমি হাসছিলাম। আর তখন আমার যদিও অ্যানাস্থেশিয়ার জন্য পেন তখনও স্টার্ট হয়নি, আমি তখন কিছু ফিল করতে পারছিলাম না। আর সবাই বলে যে প্রচণ্ড ঘুম পায়, আমার সেরকম কোনো ঘুম পায়নি। আমি একদম অ্যালার্ট ছিলাম, বেবিকে ভালো করে দেখেছি, বাড়ির লোকজন যারা এসছে সবার সাথে কথা বলেছি। মানে তখন কথা তো বলা যায় না, যতটা পেরেছি আর কি ইশারায় জিজ্ঞেস করছে। আমি এখানে জিজ্ঞেস করছিলাম যে বেবিকে কি কোলে দেবে না, বললো না, এই নার্সিংহোমের রুলস নেই, শুধু জাস্ট দেখিয়েছে মা ছাড়া এখন কারো কোলে দেওয়া যাবে না। এখানে বাড়ির লোক সবাই বেবিকে দেখতে এসছে, আমার ভাই, বাবা, সবাই বেবিকে আর আমাকে এখানে কেবিনে দেওয়ার পর দেখতে এসেছিলো। তো মোটামুটি 40 মিনিট মতন লেগেছিল পুরো আমার ওটি হতে আর বেডে দেওয়ার টাইম মিলিয়ে। এখানে আমাকে বেডে দিয়ে দেওয়া হয়েছিল। আর তারপর আমি 3 দিন নার্সিংহোমে ছিলাম এবং 4th ডে আমার ছুটি হয়ে যায়। আর এখানে এটা হচ্ছে আমার মাসি শাশুড়ি, পেছনে আমার পিসি আর আমার ননদ বসা, আর আমার দেওর আর আমার হাজব্যান্ড ভিডিও করছে। সবাই মিলে বেবিকে আর আমাকে বাড়ি নিয়ে যাওয়ার জন্য এসেছিলো। তো সানডে আমি বাড়ি চলে আসি 11th of August। মোটামুটি 12টার মধ্যে আমি বাড়ি চলে এসেছিলাম ছুটি করে। আর বাড়িতে আসার পর যা কিছু নিয়ম কাজ থাকে, ওই যেটা করতে হয় কি একটুখানি নাপিত ছোঁয়াতে হয় সবাই বলে। আর আমাকে স্নান করতে বারণ করেছিল, তাই আমি স্নান টান করিনি, হাত পা ধুয়ে মাথায় জল টল দিয়ে তারপর ঘরে ঢুকে যাই। তো এই ছিল আমার ডেলিভারির এক্সপিরিয়েন্স বলবো না, ডেলিভারির দিনটা। তোমাদের সাথে ডেলিভারির এক্সপিরিয়েন্সটা পরে শেয়ার করব। আর এখানে পুচকো পাচকারা মিলে, মানে আমার ভাগ্নে, তারপরে আমার বোন, সবাই মিলে ঘরটাকে বেলুন দিয়ে যতটা পেরেছে ওরা ডেকোরেট করার চেষ্টা করেছিল। বেবিকে ওয়েলকাম করার জন্য ফুল টুল দিয়ে বিছানা সাজিয়েছিল। যদিও আমি ছোট বেবি বলে বিছানায় আনিনি ওকে, ওর ওপর রাখিনি, ওরা জাস্ট সাজিয়েছিল। এরকম স্প্রে করছিলো, তো বেবির গায়ে যাতে না লাগে তাই বেবিকে ভেতরে নিইনি। ওরা আমাকে এভাবে খুব সুন্দর করে ওয়েলকাম জানিয়েছে, আমার ভীষণ ভালো লেগেছে। তো তারপর আর কি, এই ছিল আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না। আর তোমাদের সাথে খুব শীঘ্রই আমার ডেলিভারি এক্সপিরিয়েন্স শেয়ার করব। আজকের জন্য এই অবধি। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দ থেকো আর ঘুরতে থেকো। টাটা।